হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আগের যে ভিডিওতে টপিকগুলো আলোচনা করেছিলাম, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এদের প্রিভিয়াস ইয়ার প্রবলেম নিয়ে। তো এই ভিডিওতে সব করাবো না, পরের ভিডিওতে কিছুটা করাবো, এই ভিডিওতে কিছুটা করাবো। তো একবার রিক্যাপ করে নিই কনসেপ্টগুলো। এই যে আমরা অ্যাটমটা দেখতে পাচ্ছি, এর যে আউটমোস্ট সেরে ইলেকট্রনটা আছে, এইটাকে বাইরে বের করে আনতে যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে আয়নাইজেশন এনথ্যালপি। আর এই ব্যালেন্স সেলেই এই ইলেকট্রনটা যদি আমি আবার এন্টার করতে চাই, তাহলে যে এনার্জি লাগবে সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আর এই যে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড রয়েছে, এদের মধ্যে যে শেয়ার ইলেকট্রনটা রয়েছে, এই যে ইলেকট্রনটা রয়েছে শেয়ার ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে কে নিজের দিকে টানবে, কার ক্ষমতা বেশি, এই যে প্রপার্টিটা, এটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি। তাহলে আমরা বুঝে গেলাম। আর একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যেটা হচ্ছে একটা ট্রেন সবে প্ল্যাটফর্মে ঢুকেছে, কিছুক্ষণ পর থামবে। এবার দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মে মারাত্মক ভিড়। এবার যখন ট্রেনটা থামলো, তখন যদি তুই নামতে চাস, তাহলে ওই দরজার সামনে যে লোকের ভিড় রয়েছে তাকে পেরিয়ে বাইরে বেরোতে তোকে বেশি এনার্জি দিতে হবে। আবার মানে এই যে দরজার সামনে যে অনেক লোকের ভিড় রয়েছে, তারা উঠবে বলে দাঁড়িয়ে আছে, তাহলে যখন তুই নামবি, তাহলে ওই ভিড়টাকে ঠেলে একটা ফাঁকা জায়গায় আসতে তোকে বেশি এনার্জি দিতে হবে। এটা হচ্ছে আয়নাইজেশন এনথ্যালপি। আর উল্টোটা, সেটা হচ্ছে তোর লেট হয়ে গেছে, তুই দৌড়ে দৌড়ে আসিস, এবার ট্রেনটা এসছে প্ল্যাটফর্মে সবে, অবভিয়াসলি স্টেশনে খুব ভিড়। এবার তুই দৌড়ে দৌড়ে এসছিস, এবার ওই ভিড়কে ঠেলে ট্রেনে উঠতে তোকে বেশি এনার্জি দিতে হবে। এইটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আর দুজনের মধ্যে দড়ি টানাটানি খেলা হচ্ছে, কে জিতবে? অবভিয়াসলি যার নিজের দিকে টানার ক্ষমতা বেশি দড়িটাকে, সে জিতবে। এইটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি। আশা করি বোঝাতে পেরেছি। ট্রেন থেকে নামার সময় যদি সামনে খুব ভিড় থাকে, তাকে ঠেলে একটা ফাঁকা জায়গায় আসতে যে এনার্জিটা লাগবে সেটা হচ্ছে আয়নাইজেশন এনথ্যালপি। আর যদি কম ভিড় থাকে, তাহলে বেশি এনার্জি দিতে হবে না, তাহলে আয়নাইজেশন এনথ্যালপি কমে যাবে। আর ইলেকট্রন অ্যাফিনিটি কি? দৌড়ে দৌড়ে আসছি, ভিড় ঠেলে আমাকে টেনে উঠতে হলো, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। যত ভিড় থাকবে বেশি, তত বেশি এনার্জি দিয়ে ঠেলে আমাকে উঠতে হবে, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। আর যত কম ভিড় থাকবে, তত কম ঠেলে আমাকে টেনে উঠতে হবে, তত ইলেকট্রন অ্যাফিনিটি কম। আর ইলেকট্রন নেগেটিভিটি, অবভিয়াসলি যার এনার্জি বেশি, তার নিজের দিকে টানা ক্ষমতা বেশি, তার ইলেকট্রন নেগেটিভিটি বেশি। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি এটাই আলোচনা করে নিই এমনি কেমিক্যাল ভাষায়। সেটা হচ্ছে এই অ্যাটমিক রেডিয়াস বাড়লে আই কমে, যেটা ভিড়ের কনসেপ্টটা মাথায় মনে রাখবি। একইভাবে ইএনপিসি বাড়লে আই বাড়বে। যত নিউক্লিয়াস নিজের দিকে ইলেকট্রনকে টেনে ধরে রাখবে, তত একটা ইলেকট্রন বার করে আনতে আমার বেশি এনার্জি দিতে হবে সেই থেকে। আর এই যে রিলেশানটা, এটা ইলেকট্রন নেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি দুজনের ক্ষেত্রে সেম। আর পিরিয়ড বরাবর আই বাড়ে, পিরিয়ড আর গ্রুপ বরাবর আই কমে। আই মানে হচ্ছে ইলেকট্রন, আই মানে হচ্ছে আয়নাইজেশন এনথ্যালপি। এটা পিরিয়ড বরাবর বাড়ে, গ্রুপ বরাবর কমে। এই যে রিলেশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি দুজনের ক্ষেত্রে সেম। তাহলে আমরা কোশ্চেন আলোচনা শুরু করে দিই। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিফাইন পাউলিং স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি। এটা আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি, ইজ কাই, এটা হচ্ছে কাই সাইন এক্সের মতো দেখতে, কাই এ মাইনাস কাই বি ইকাল টু 0.208 রুট ওভার অফ ডেল এবি। একইভাবে শুধু ভ্যালুটা এখানে আলাদা আছে। এবার কাই এ মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ এ অ্যাটম, আর কাই বি মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি অ্যাটম। হয়ে গেল। এবার ডেল এবি মানেটা কি? ডেল এবি মানে হচ্ছে ই এবি মাইনাস রুট ওভার অফ ই এ মাইনাস ইন্টু ই বিবি। এবার ই এবি ই এ ই বিবি কি দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই হচ্ছে এই 1 নম্বর যে ফর্মুলাটা আমরা দেখলাম, যেটা হচ্ছে এই ফর্মুলাটা, সেটা হচ্ছে আমাদের যখন এনার্জিটা কিলো ক্যালোরি পার মোলে থাকবে। আর 2 নম্বর যে ফর্মুলাটা, সেটা হচ্ছে যখন এনার্জিটা মানে ইটা, সব ইগুলো কিলো জুল পার মোলে থাকবে, সেটা এখানে লেখা আছে। হয়ে গেল। এবার একটা কথা হচ্ছে, এই যে ই এ ই বিবি ই এ বি, এটা কি? এই যে এ আর এর মধ্যে যে বন্ডটা, এটা ব্রেক করতে গেলে যে এনার্জিটা লাগবে সেটা হচ্ছে ই এ। এই বি আর বি এর মধ্যে বন্ডটাকে ডিসোসিয়েট করতে মানে ব্রেক করতে যে এনার্জিটা লাগবে সেটা হচ্ছে ই বিবি।
আর এ আর বি এর মধ্যে বন্ড ডিসোসিয়েট করতে বা বন্ড ব্রেক করতে যে এনার্জিটা লাগবে সেটা হচ্ছে ইএবি। তাহলে আমরা জেনে নিলাম, আর কোন ফর্মুলাটা কিসের জন্য সেটাও আমরা জেনে নিলাম, হয়ে গেল। আর এখানে একটা কথা লেখা আছে যেটা হচ্ছে ইএবি হচ্ছে বন্ড এনার্জি অফ এবি, আর এই যে ভ্যালুটা ছিল এটা হচ্ছে অ্যাভারেজ অফ দ্য বন্ড এনার্জিস অফ এ অ্যান্ড বিবি। এদের মধ্যে যে বন্ড এনার্জিটা হয় সেটা এদের যে অ্যাভারেজ বন্ড এনার্জি তাদের থেকে বেশি হয়, তবেই আমরা এইটা লিখতে পারি, এই যে ইএবি মাইনাস এটা। এরপরে কোশ্চেনে দেখে নিই। এরপরে কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রন অ্যাফিনিটি 2019 সালে ইভেন্ট সেমিস্টার এসেছিলো। আমি ডেফিনেশন আলোচনা করে দিয়েছি, আরও টুকটাক কিছু পয়েন্ট এই রিলেটেডই থাকে, সেটা কনসেপ্ট বোঝানো হয়ে গেছে, আশা করি তোরা বুঝতে পারবি, নোট দিয়ে দেওয়া হবে, দেখে নিবি। তারপরে হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জিস অফ 5D এলিমেন্টস আর হায়ার দ্যান 3D অ্যান্ড 4D এলিমেন্টস গিভ রিজন। এটা 2022 সালে অর্ডে এসেছিলো। এর কারণ হচ্ছে ইএনপিসি। আমি কি বলেছি যে ইএনপিসির সাথে কী রিলেশন, ইএনপিসি বাড়লে আয়নাইজেশন এনথালপি বাড়বে, কারণ নিউক্লিয়াসের চার্জ যত বাড়বে তত নিজের কাছে ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা বাড়বে, তত ওর থেকে একটা ইলেকট্রন বার করতে গেলে আমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে, হয়ে গেল। এবার ইএনপিসি 5D এলিমেন্টে খুবই বেশি হয় 3D আর 4D থেকে, 5D গ্রেটার দেন ইএনপিসি অফ 3D অ্যান্ড 4D। সেই কারণে আমার আয়নাইজেশন এনথালপিও এর বেশি, এটাই রিজন। আর ইএনপিসি বেশি হলে শিল্ডিংও কম হবে। কেন হবে? কারণ যেটা আমরা জানি যে জেড স্টার, যেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার পজিটিভ মানে এ চার্জ, সেটা হচ্ছে জেড মাইনাস এস। তো এই জেড স্টারের ভ্যালু যত বেশি হবে তত এসটা কমবে, মানে উইক শিল্ডিং হবে, মানে আমি সেলিব্রিটি তত কাছাকাছি থাকবো, আমার সামনে ভিড় তত কম থাকবে, তত হাত মেলাতে পারবে। বেশি পেছনে থাকলে আমার আগে ভিড় বেশি বেশি থাকবে, আর বেশি কাছে থাকলে আমার আগে ভিড় কম থাকবে, এটা হচ্ছে কারণ। আর লাস্ট হচ্ছে যেটা হচ্ছে এক্সপ্লেন হোয়াই দ্য সেকেন্ড আয়নাইজেশন এনার্জিস অফ কপার অ্যান্ড ক্রোমিয়াম আর ইনর্মাসলি হাই। সবসময় যে কোনো পিরিয়ডিক টেবিলের কোশ্চেন অ্যান্সার করতে গেলে আমাকে আগে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, তবেই আমি বুঝতে পারবো যে কী হচ্ছে ব্যাপারটা। আর হচ্ছে ডেফিনেশন আর রিলেশন জানতে হবে, এই যে আয়নাইজেশন এনথালপির ডেফিনেশন কী আর ওদের সাথে অ্যাটমিক রেডিয়াস আর ইএনপিসি কী রিলেশন, এইটা যদি মাথায় ঢুকে যায় তাহলে আমি নিজে থেকেই অ্যান্সার করতে পারবো। এটা হচ্ছে কপারের ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। এটা হচ্ছে কপার ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। এবার লিখেছে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে ফার্স্ট ইলেকট্রন আমি বের করব, তাহলে এর থেকে যদি আমি প্রথম ইলেকট্রন অপসারিত করি তাহলে হবে এরকম দেখতে হবে, এর 3d10, একটা ইলেকট্রন বের করে নিলাম, তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি খুবই কম, একটা ইলেকট্রন আছে আউটমোস্ট খুবই কম। এরও সেম সিউ প্লাস ক্রোমিয়াম প্লাস, এরও এই একটা ইলেকট্রন বের করতে গেলে খুবই কম এনার্জি দিতে হবে, হয়ে গেল। এবার এটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। এবার সেকেন্ড আয়নাইজেশন এনার্জি যেটা, সেটা আমাকে করতে গেলে আমাকে দেখতে পাচ্ছি যে আমাকে এবার এখান থেকে বার করতে হবে। এবার এখান থেকে বার করতে গেলেই প্রবলেম, কারণ এখানে ডিটা ফুলফিল্ড আছে, আর ফুলফিল্ড কনফিগারেশন সবসময় হাই স্টেবল হয়। এবার স্টেবল কোনো কিছু থেকে কিছু বের করতে গেলে, কোনো স্টেবল কাউকে বিব্রত করতে গেলে এনার্জি খুব বেশি দিতে হবে, তাকে অনেক বোঝাতে হবে, ভোলাতে হবে যে দেখ তুই এতদিন এখানে বসছিস, তুই এখানে স্টেবল, আজকের দিনটা একটু বসে না অন্য জায়গায়, তো খুবই মানাতে হবে। ওই কারণে এনার্জিও খুব বেশি লাগবে, তাকে টেনে সরাতে যদি সে এক কথায় না মানে, তো ওই কারণে এর এনার্জিটা খুবই বেশি, তাই সেকেন্ডে এনার্জিটা ফার্স্টের থেকে খুবই বেশি। একইভাবে ক্রোমিয়ামের ক্ষেত্রে যেটা দেখছি, এর ক্ষেত্রেও ডিটা হাফ ফিল্ড আছে, আর হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশন সবসময় স্টেবল হয় বেশি, মানে ফুল ফিল্ড খুবই স্টেবল হয় হাফ ফিল্ডের থেকেও, কিন্তু হাফ ফিল্ড আর ফুল ফিল্ড দুজনেই স্টেবল হয়। তাই এর ক্ষেত্রেও সেম হবে, একেও মানাতে বেশি সময় লাগবে, একেও সরাতে বেশি এনার্জি লাগবে, তাই এরও সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা ফার্স্টের থেকে বেশি, এটা হচ্ছে কারণ। সবসময় এটা লক্ষ্য রাখবি যে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কনফিগারেশন আছে কিনা। ফার্স্ট সবার প্রথমে অ্যান্সার করার সময় আগে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন লিখলেই তুই মাথায় আনতে পারবি। আর সবসময় ডেফিনেশন মুখস্থ রাখতে হবে, যে আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি, এদের কি ডেফিনেশন, আর এদের সাথে ইএনপিসি আর অ্যাটমিক রেডিয়াসের কী রিলেশন, এটা আশা করে মুখস্থ করতে হবে না, তবুও মাথায় রাখতে হবে, তবেই কিন্তু এই অ্যান্সারগুলো করা যাবে। এই যে একটা ইলেকট্রন আমি বের করলাম, এনার্জি কম লাগলো, এবার তারপরে
এই যে সেকেন্ড আনএসআই এনার্জি বেশি, সেটা কেন বলছে? এর হাফ ফিল্ড, এর ফুল ফিল্ড আর এর হাফ ফিল্ড, আর হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশন যখনই থাকবে তখনই কিন্তু স্টেবল বেশি হবে। আর স্টেবল কোনো কিছুকে বিব্রত করতে গেলে এনার্জি বেশি দিতেই হবে, বার করতে গেলে এনার্জি বেশি দিতেই হবে। তো এই জিনিসটা খেয়াল রাখবি, হাফ ফিল্ড আর ফুল ফিল্ড আছে কিনা, এইটা একটা ম্যাটার করে আয়নাইজেশন এনথালপি ক্ষেত্রে। আরও দুটো ম্যাটার করে, অ্যাটমিক রেডিয়াস আর ইএনপিসি। মানেগুলোকে জানবি, ইএনপিসি মানে নিউক্লিয়াসের চার্জ যত বেশি তত নিজের কাছে ধরে রাখতে পারবে, তত ওখান থেকে একটা ইলেকট্রন বার করতে গেলে বেশি এনার্জি দিতে হবে। আর অ্যাটমিক রেডিয়াস যত কমাবে তত নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে, তত ইলেকট্রন বার করতে বেশি এনার্জি দিতে হবে। আর যখনই আকার অনেক বড় হবে, ছড়িয়ে একদম লাস্ট সেলে ইলেকট্রনটা অনেকটা দূরে নিউক্লিয়াস থেকে, মানে ওর আওতার বাইরে, অটোমেটিক্যালি ওকে বের করে নেওয়া খুব শক্ত নয়, সহজ। তো আশা করি এই কথাগুলো বোঝা গেছে। এইভাবেই মাথায় রেখে অ্যান্সার করতে হবে, আর যেমনভাবে বুঝিয়ে দিচ্ছি সেইভাবেই পরীক্ষায় অ্যান্সার করবি, নিজে থেকেই লিখতে পারবি। আর আগের ভিডিওগুলো দেখতে দেখতে আসবি, তবেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে। হুট করে একটা ভিডিও দেখে নিলাম তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু ওইভাবেই আলোচনা করছি, পুরো প্রিভিয়াস ইয়ার ধরে আলোচনা করছি না, একটা করে টপিক চুজ করছি, সেই ওরিয়েন্টেড কী কী প্রিভিয়াস ইয়ার এসছে সেইগুলো আলোচনা করছি। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারিস, পার্সোনালি মেল করতে পারিস। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে, মানে হ্যাঁ এটা রিকোয়েস্ট আর কি। এটা করলে তোর বন্ধুদেরও অনেক সুবিধা হবে এবং বেশি সাপোর্ট পেলে আমরা নিজেরাও এনার্জি পাবো।